নমস্কার বন্ধুরা, আজ বলবো এমন একটা অদ্ভুত রোগ। ধরুন আপনি সবসময় ঘরোয়া খাবারই খান, বাইরের খাবার আপনি খানও না, পছন্দ করেন না, কিন্তু সবসময় দেখছেন ইদানিং যেন পেটটা আইঢাই করছে, ভুটভাট করছে, যাই খাচ্ছেন পেটে গ্যাস হয়ে যাচ্ছে। অথবা আপনি ঘরেরই খাবার খাচ্ছেন কিন্তু তাও 3-4 দিন পর পর যেন পাতলা দস্ত হচ্ছে, অন্তত 7-8 বার একদম লুজ মোশন, ওয়াটারি স্টুল হলো, তারপরে যেন আবার পেটটা একটু হালকা হলো। বা দেখা যাচ্ছে সব কিছু নিয়ম মতো খাচ্ছেন, ঘরোয়া খাবার খাচ্ছেন, তাও যেন 3-4 দিন পর পর পায়খানাই হলো না। আবার 3-4 দিন পায়খানা না হওয়ার পর আবার যেন 2-3 দিন ধরে 5-7 বার করে দস্ত হচ্ছে বা লুজ মোশন হচ্ছে। আপনি তো হতবাক। বা আপনি কোনো ফোন এলো, রিসিভ করতে গেলে যেন মনে হচ্ছে একটু পায়খানায় যাই। বাড়ি থেকে তৈরি হয়ে কোথাও যাচ্ছেন, হঠাৎ যেন পেটটা মোচড় দিয়ে মনে হলো পায়খানা যাই। কোথাও তৈরি হয়ে শহরে গেলেন, কাজে কর্মে নিজের কর্মস্থলে গেলেন, খালি মনে হচ্ছে যেন এই বোধহয় পায়খানা পাবে, এই বোধহয় পায়খানা পাবে। বা পথে যেতে যেতে সন্ত্রস্ত দৃষ্টিতে কোন দিকে সুলভ শৌচালয় আছে সেই খোঁজ করতে থাকছেন। আজ বলবো একটি বিশেষ পেটের রোগ নিয়ে। সারা পৃথিবীতে প্রায় 80 কোটি লোক এই রোগে ভুগছে, যার সুনির্দিষ্ট কোনো চিকিৎসাও নেই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বুঝেছেন, আজ কথা বলবো আইবিএস নিয়ে। আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম রোগে অনেকেই আমরা ভুগলেই অনেকেই আমরা রোগটাকে আইডেন্টিফাই করতে পারি না। এই আগে যা লক্ষণ বললাম সবগুলো হচ্ছে আইবিএসের। আমরা অনেকে বুঝতেও পারি না যে আমাদের আইবিএস আছে কিনা। বা সবচেয়ে মজার কি জানেন, আইবিএস থেকে কিভাবে আমরা মুক্তি পাবো, আদৌ আইবিএস ভালো হয় কিনা সেই ধারণাই আমাদের কাছে নেই। তাই আর সবচেয়ে সত্যি কথা, আইবিএস এর কিন্তু প্রপার ট্রিটমেন্ট নেই। তাই আইবিএস এখানে ট্রিটমেন্ট না, শুধু এখানে ডায়েটটা কেমন হবে, আপনার লাইফস্টাইলটা কেমন হবে, এই পর্বে এটাই বুঝিয়ে বলবো। 3 রকম আইবিএস সাধারণত হয়, ডিটেলস এটা বুঝিয়ে বলবো কিভাবে কি করলে একটু ভালো থাকতে পারবেন। তাহলে পরিচয় পড়বে বলি। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার, এই পর্বে আপনাদের হোস্ট। আজকে আমরা কথা বলবো ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস নিয়ে। আর আপনারা এই ভিডিওটিতে আমার সাথে থাকবেন আমাদের এবং আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুলে। এইবার বলি আইবিএস এর প্রকারভেদ। আইবিএস সাধারণত 3 রকম হয়। নাম্বার 1 আইবিএস সি, নাম্বার 2 আইবিএস ডি, আর নাম্বার 3 আইবিএস কম্বো। এবার ভাগগুলো একটু বুঝিয়ে বলি। আইবিএস সি মানে আইবিএস সি ফর কনস্টিপেশন। এই ধরনের আইবিএস এর পেশেন্টদের কনস্টিপেশন হয়, বাথরুম বা পায়খানা বা পটি ক্লিয়ার হয় না, কিছু খাবার খেলেই পেটটা ফেফে থাকে এবং পেটে প্রচুর গ্যাস হয়। নাম্বার 2 আইবিএস ডি, ডি ফর এখানে ডায়রিয়া। এই পেশেন্টদের সাথে পাতলা পায়খানা হয়, ডায়রিয়া হয়, 5 বার 7 বার কোনো কারণ ছাড়াই ঘরের খাবার খেয়েই পায়খানা হচ্ছে। এটা এর সাথে আইবিএস সিরও কিছুটা উপসর্গ, কখনো ডায়রিয়া কখনো কনস্টিপেশন, এইরকম উপসর্গ থাকে। 3 নম্বর হচ্ছে আইবিএস বোথ বা কম্বো, এবং এক্ষেত্রে সি এবং ডি দুটোরই লক্ষণ মিলিয়ে থাকে। এই ধরনের আইবিএস এর পেশেন্টরা 2 ধরনের উপসর্গে ফেস করেন, কখনো কনস্টিপেশন কখনো ডায়রিয়া, এইরকম ব্যাপার। আর আগেই বলেছি আইবিএস এমন একটা রোগ যার কোনো মেডিকেল কিওর কিন্তু আমরা ওষুধ এখানে কিন্তু একটা ওষুধের কথা বলবো না, কারণ ওষুধগুলো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা ফিজিশিয়ানের পরামর্শে স্পেশাল ড্রাগ তবেই খাওয়া উচিত। আমরা শুধু লাইফস্টাইল এবং ডায়েট সম্বন্ধে বলবো। তাই যেটা বলার যে আইবিএস এটা খেলেই, এই ওষুধটা খেলেই ভালো হয়ে যাবে এমনও কিন্তু নয়। যে কোনো ধরনের আইবিএস এর জন্য লাইফস্টাইল মডিফিকেশন, জীবনযাত্রার পরিবর্তন হলো একমাত্র সমাধান কিছুটা ভালো থাকার। তবে একটা বিষয় মনে রাখবেন যে আইবিএস কিন্তু, আবার বলছি, কখনোই ভালো হয় না। আইবিএস এর মেডিকেশন এবং লাইফস্টাইল এটা যদি আপনি বজায় রাখতে পারেন দীর্ঘকাল সুস্থ থাকবেন। আইবিএস পেশেন্টদের একদম পার্টিকুলার ডায়েট আবার কী হবে বলে দেওয়া খুব মুশকিল, কারণ কারো কোনো খাবারে আইবিএস সিমটমসগুলো ভালো থাকে, আবার কারো কিন্তু সেই খাবারগুলোতে আইবিএস ট্রিগার করে যায়। তবুও কিছু সাধারণ পরামর্শ আমরা এই ভিডিওতে দেব। নাম্বার 1, আইবিএস এর রোগীরা ভালো একটা পেট ভালো রাখতে একটা ভালো প্রোবায়োটিক সাপ্লিমেন্ট খাবেন। ভালো রকমের অনেক প্রোবায়োটিক বাজারে পাওয়া যায়, গুটি কতকের ছবি আমি দিয়ে দিলাম। এটা আপনার পেটের স্বাস্থ্য ভালো রাখতে, গাট হেলথ ভালো রাখতে সাহায্য করবে। আপনারা যে টাইপেরই আইবিএসে ভুগুন না কেন, প্রোবায়োটিক কিন্তু সবার জন্য, সাপ্লিমেন্ট সবার জন্য উপকারী। আর যদি সাধারণত এই প্রোবায়োটিক ক্যাপসুলগুলো একটু দামি, তবে প্রোবায়োটিক যদি আপনি কিনে খেতে না চান, সবচেয়ে ভালো পান্তা ভাত খান, টক দই খান, এটা সবচেয়ে ভালো হচ্ছে ভালো প্রোবায়োটিক। তবে দই কিন্তু টক দই হতে হবে, মিষ্টি দই সেরকম কিছু ভালো কাজ পাবেন না। বা ইয়োগর্ট, গ্রিক ইয়োগর্টও খেতে পারেন, তবে এটা আমাদের খাওয়ার বিশেষ চল নেই, টক দই খেলেই হবে। 2 নম্বর,
যাদের আইবিএস টাইপ সি মানে কনস্টিপেশন পায়খানা হতে চায় না, তারা খাবারে বেশি করে ফাইবার যোগ করুন। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখা জরুরি, ফাইবার সাধারণত দু রকমের হয়, এটাও আর একটা ক্যাচ এখানে। একরকম হচ্ছে জলে দ্রবীভূত ফাইবার, আরেকটি হচ্ছে জলে দ্রবীভূত হয় না এমন ফাইবার। জলে দ্রবীভূত ফাইবারগুলো কি, যেমন ওটস, আপেল, জবের ছাতু, হ্যাঁ, এই ফাইবারগুলো জলে দ্রবীভূত, এগুলো চট করে হজম করতে পারা যায়। এই ফাইবারগুলো আপনার খাবারে বাড়াতে পারেন, তাহলে কিন্তু অল্প অল্প করে, তাহলে কিন্তু যারা কনস্টিপেশনে ভুগছেন অনেকটা রিলিফ পাবেন। আরেকটা কি, জলে দ্রবীভূত হয় না এমন ফাইবার, এদেরকে আমাদের শরীরের এনজাইম মানে পাচক এনজাইম পুরোপুরি ভেঙে ফেলতে পারে না, যেমন গম, চাল, শাক, এগুলো। এই ফাইবার চুজ করার ক্ষেত্রে অবশ্যই যে খাবারে দ্রবীভূত ফাইবারের পরিমাণ বেশি তাকে প্রাধান্য দেবেন, বিশেষ করে আইবিএস সি টাইপের রোগীরা, মানে যাদের কনস্টিপেশন হচ্ছে বারবার। এরা ফাইবার যাই খান, সহজপাচ্য মাছের ঝোল, ভাত যাই খাবেন সহজপাচ্য ঘরের, তার সাথে ফাইবার রিচ ডায়েট অ্যাড করুন। আবার ফাইবার খেতে বলেছে ডাক্তারবাবু, তাহলে আমি শাক বেশি করে খাবো, তাহলে অনেক সময় আইবিএস পেশেন্ট আবার শাক হজম করতে পারেন না, তারা শাকের বদলে একটু, কারণ শাকে অনেক যে ফাইবারটা থাকে অনেকটা ইনসলিউবল ফাইবার, অনেক সেটা হজম করতে পারে না, এর অনেক ডায়রিয়ার পেশেন্টদের আরও বেড়ে যেতে পারে কষ্ট, তাই তার বদলে তারা সবজিটা একটু বেশি করে খাবেন। এবার আইবিএস সি আবার যাদের আছে তাদের ম্যাক্সিমামকেই দেখা যায় তাদের কিন্তু একটা ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, এই একটা সমস্যা। অর্থাৎ পেশেন্টরা দুধ, গরুর দুধ জাতীয় জিনিস খেতে পারেন না। তারা যদি গরুর দুধ জাতীয় জিনিস না খেতে পারেন, তার পরিবর্তে সয়া মিল্ক খেতে পারেন, আলমন্ড মিল্ক খেতে পারেন, বিকল্প একটা দুধের সন্ধান করে দিতে পারেন। 4 নম্বর হচ্ছে গ্লুটেন। গ্লুটেন আমরা অনেকেই জানি এটা কি, এক ধরনের প্রোটিন যেটা গম বা ওই রকম ফাইবার জাতীয় শস্যে এগুলো বেশি থাকে। অনেক মানুষ দেখবেন রুটি খেলে সমস্যা হয়, রুটি খেলে আমরা বলি কনস্টিপেশন, রুটি খান, কিন্তু রুটি খেলে পেটে গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, হজম হচ্ছে না। তাদের গমের মধ্যে থাকা গ্লুটেন কিন্তু এই সমস্যার জন্য দায়ী। দেখা যাচ্ছে কিছু কিছু গবেষণায় দেখাও গেছে যে গ্লুটেন ফ্রি ডায়েট আইবিএস পেশেন্টদের কিন্তু খুবই উপকারী। এক্ষেত্রে গমের বদলে ওটস খেতে পারেন, কিনোয়া আর গ্লুটেন ফ্রি রাইস খেতে পারেন, এগুলো আপনার জন্য একটা ভালো অপশান হতে পারে। এগুলো একটু অপ্রচলিত, তবে ওটসটা এখন অনেকেই খান। আমার ওটস সম্বন্ধে একটি ভিডিও আছে, কিভাবে ওটসটা খাবেন, আমি এই ইয়েতে দিয়ে দিলাম, অপশানে দিয়ে দিলাম, এখানে আপনারা ক্লিক করে ওটসের ভিডিওটা দেখতে পারেন। 5 নম্বর হচ্ছে আইবিএস সি পেশেন্টদের ইসবগুলের ভুসিটা রোজ খাবেন আপনারা। ইসবগুলের ভুসিটা কিন্তু অল্প পরিমাণে বা জলে ভিজিয়ে বা টক দইয়ের সাথে গুলেও খেতে পারেন। আর সোনা পাতা বলে একটা জিনিস পাওয়া যায়, এটা একটা হার্বস, এটার গুঁড়ো অনেক বিভিন্ন রকম আয়ুর্বেদিক ওষুধে আছে, এটা কিন্তু ট্রাই করতে পারেন, তবে এটা কিন্তু হ্যাবিট ফর্মিং, খুব অল্প পরিমাণে খাবেন। 5, সব রকমের প্রসেসড ফুড বাদ দেবেন, কারণ প্রসেসড ফুডগুলো কিন্তু প্রচণ্ড এক্সট্রা সুগার, লবণ, ফ্যাট এগুলো দেওয়া থাকে, সংরক্ষণের জন্য কেমিক্যাল দেওয়া হয় এগুলোতে। তাই আইবিএসের পেশেন্টরা এগুলো খেলে এগুলো কিন্তু তাদের পক্ষে খুব ক্ষতিকর। কিছু গবেষণায় এটাও দেখা গেছে যে দীর্ঘদিন প্রসেসড ফুড যারা খান তাদের হজম শক্তি কমে যায় কিন্তু, এবং আইবিএস হওয়ার একটা আশঙ্কা থাকে। তাই প্রসেসড ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো যতটুকু সম্ভব এড়িয়ে চলবেন। কালে ভদ্রে খেলে যদি হজম করতে পারেন খাবেন, কালে ভদ্রে। 6 নম্বর হচ্ছে চা কফি থেকে একটু দূরে থাকবেন আইবিএসের, বিশেষ করে যাদের টাইপ ডি, অনেকের হজম হয় না, মানে যাদের ডায়রিয়া হওয়ার প্রবণতা আছে তারা একটু দূরে থাকবেন। 7 নম্বর হচ্ছে আইবিএসের পেশেন্টদের আরেকটি ভয়ঙ্কর খাবারের নাম হলো চিনি। আমরা যখন চিনি অতিরিক্ত খাই, আমাদের শরীরের এই অতিরিক্ত চিনি ব্যবহার করে না কিন্তু, ফলে আমাদের বাওয়েলে চলে যায়, ওটা এই চিনিটা হজম না হয় পেট থেকে বাওয়েলে যায়, এবং সেখানে গিয়ে ফার্মেন্টেড হয়। এই ফার্মেন্টেড সুগার বা চিনিগুলি আমাদের লার্জ ইন্টেস্টাইনে, অন্ত্রে, বৃহদন্তে মিশে যায় এবং বাজে ব্যাকটেরিয়া তৈরি করে, এবং ইস্টের খাওয়ার হিসাবে, বাজে ব্যাকটেরিয়া ইস্টের খাওয়ার হিসাবে কাজ করে। এই ব্যাকটেরিয়ার ইস্টগুলো কিন্তু আবার আমাদের পেটে ব্যথা তৈরি করে, প্রচুর অ্যাসিডিটি হয়, প্রচুর অম্বল হয়। চিনি খাওয়াটা এড়ান। আর 8 নম্বর হচ্ছে আমরা অনেকেই আছি যারা চিনি খায় না, তারা আবার কি করি, ওই চিনির সাবস্টিটিউট অ্যাসপারটেম, সুক্রোলোজ এগুলো খাচ্ছি। আমাদের শরীরে কিন্তু এই রকম সুগারগুলোকেও অ্যাবজর্ব করতে সমস্যা হয়, বিশেষ করে যাদের আইবিএস আছে। এমনকি এই ধরনের সুগার সাবস্টিটিউটগুলো আমাদের ওই যে বললাম বৃহদন্ত বা গাটে ভালো ব্যাকটেরিয়াগুলোর ওপর খারাপ প্রভাব ফেলে, যার ফলে ওই হজমের সমস্যা, অ্যাসিডিটি, বডির একটা ইনফ্ল্যামেশন বাড়িয়ে দেওয়া, যার ফলে আইবিএস কিন্তু আপনার নিজের অজান্তেই ট্রিগার হয়। আপনি তো বলবেন ডাক্তারবাবু বলেছেন সুগার না খেতে, আমি তো সুগার খাই না, সুগার সাবস্টিটিউট খাচ্ছি, কিন্তু আদৌ কাজ হচ্ছে না। তাই চিনি বা আর্টিফিশিয়াল সুইটনার এগুলো কিন্তু ভালো নয়, এগুলো বাদ দিন। এর বদলে অল্টারনেটিভ হিসাবে এই গাছের থেকে একটা রস, চিনির মতো, প্রায় চিনি থেকে 10 গুণ মিষ্টি একটা রস তৈরি হয়, গুঁড়োও পাওয়া যায়, লিকুইড ড্রপও পাওয়া যায়, স্টিভিয়া ড্রপ, এইটা খেতে পারেন যাদের চিনি বা
চিনি ছাড়া চা বা এগুলো ছাড়া চলছে না, তারা এটা সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করুন। আচ্ছা, 5 নম্বর হচ্ছে কাঁচা রসুন বা পেঁয়াজ। আইবিএস এর রোগী এটাও খাওয়ার একটু এড়াবেন, এটাও ট্রিগার করতে পারে। কারণ এই 2 ধরনের মশলাতেই ফ্রুকট্যান্স নামে এক ধরনের উপাদান থাকে, যেটা ভাঙতে আমাদের শরীরের ভীষণ কষ্ট হয়, বিশেষ করে যারা আইবিএস এর পেশেন্ট। তখন এরা গ্যাস সৃষ্টি করে, পেটে গ্যাস সৃষ্টির পাশাপাশি পেটে একটা অদ্ভুত স্প্যাজম, পেট অনবরত কামড়াচ্ছে, ব্যথা, পেট ফেপে যাচ্ছে, ব্লোটিং সৃষ্টি হতে পারে। তাই পেঁয়াজ রসুন খাওয়ার পর একটু সতর্ক হবেন। অনেক আইবিএস পেশেন্টরা আবার শাক খেতে অসুবিধে, অথচ কনস্টিপেশন, সেক্ষেত্রে বলেছি আগেই শাকের বদলে সবজির প্রয়োগ। বিভিন্ন রকম সবজি, ধরুন শিম খাচ্ছেন, ঝিঙে খাচ্ছেন, টমেটো খাচ্ছেন, এইগুলো দিয়ে কাজ চালাতে হবে। 11 নম্বর হচ্ছে আইবিএস পেশেন্টদের ক্ষেত্রে স্ট্রেস ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ। এমনিতেই মাথায় সবসময় একটা চিন্তা, ঘরোয়া খাবার খাচ্ছি, একদম সহজপাচ্য খাবার খাচ্ছি, তাও হজম হচ্ছে না, অম্বল হচ্ছে, ওজন কমে যাচ্ছে, যেখানে সেখানে যেতে গিয়ে পায়খানা পাচ্ছে, একটা বিচ্ছিরি ব্যাপার। বেশিরভাগ মানুষ কিন্তু এই আইবিএস এর এই যে স্ট্রেস হয় তার জন্য কিন্তু আইবিএস ট্রিগার করে। তাই স্ট্রেস ম্যানেজমেন্ট করুন, ব্রিদিং এক্সারসাইজ করুন, যোগা করুন, এগুলো করে অ্যাংজাইটিক ওষুধ আমরা সাধারণত দিই, কিছু কিছু আমরা অ্যাংজাইটিক টেনশন স্ট্রেস কমানোর ওষুধ আমরা দিই রাতে খাওয়ার জন্য। চেষ্টা করুন ন্যাচারাল ওয়েতে করার, না হলে আবার ওগুলোতে অ্যাডিক্টেড হবেন। আইবিএস পেশেন্টদের খাওয়া দাওয়ার যার ফলে যে হজম করতে পারে না, সব কিছু খেতেই তো তার ভয়, ঘাটতি হয়, নিউট্রিশন ডেফিসিয়েন্সি হয়ে যায়, বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস, কারণ সে তো ভয় কিছু খেলেই ভাবছে এই বোধহয় গ্যাস হবে, অম্বল হবে, পায়খানা হবে, ভয় খাচ্ছে না। মিনারেলসের ঘাটতি হচ্ছে, ভিটামিনের ঘাটতি হচ্ছে, বিশেষ করে ভিটামিন বি, ভিটামিন ডি, আয়রন, ক্যালসিয়াম। তাই আইবিএস এর পেশেন্টরা এই 4 ধরনের সাপ্লিমেন্ট নিতে পারেন, কিন্তু নেওয়া উচিত। তবে যাই করবেন, একজন ডাক্তার, আপনার ফ্যামিলি ফিজিশিয়ান, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা ক্লিনিক্যাল একজন নিউট্রিশনিস্টের পরামর্শ অবশ্যই নেবেন। আসলে আইবিএস এর কোনো পার্টিকুলার জেনেটিক গাইডলাইন দেওয়া ভীষণ কষ্ট, রোগটা সাধারণত সারতেই চায় না। তাই এই ধরনের উপসর্গগুলি 2 জন পেশেন্টের ওপর আমরা একটা নির্দিষ্ট গাইডলাইন দিলাম, দেখা যাবে 2 জনের ক্ষেত্রে 2 জন সমস্যার সৃষ্টি হচ্ছে, 2 জনের ক্ষেত্রে সমস্যা কারো ভালো হচ্ছে, কারো খারাপ হচ্ছে। তাই যাদের আইবিএস আছে, কখন কিভাবে কোন খাবারে তাদের রোগটা ট্রিগার করবে আর কোনটা তার পক্ষে ভালো, এটা ডাক্তারবাবু নিউট্রিশনিস্টের সাথে বা ডাক্তারবাবুর সাথে আপনাদেরও কিছুটা দায়, আপনারা সেটা আইডেন্টিফাই করুন, কোনটা খেলে আপনি ভালো থাকছেন সেটাই খান। তাহলে পরিশেষে বলি, আইবিএস একটি লাইফস্টাইল ডিজিজ। আপনি ডিসিপ্লিনড ওয়েতে লাইফ লিড করলে সারা জীবন অনেকটাই ভালো থাকতে পারবেন। আপনার খাওয়ার তালিকা কী হবে, সাপ্লিমেন্ট কী হবে, ডোজিং কী হবে, এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করবে। এগুলো আইবিএস এর রোগী অলওয়েজ একজন ডাক্তারবাবু, তার ফ্যামিলি ফিজিশিয়ান, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টের পরামর্শ অবশ্যই নেবেন। নিজে নিজে কিছু করতে যাবেন না, সেলফ মেডিকেশন তো নয়। আর ওষুধগুলি আবার বলে দিচ্ছি যথেষ্ট জটিল, অবশ্যই গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা ফ্যামিলি ফিজিশিয়ানের পরামর্শ ছাড়া অ্যান্টি অ্যাংজাইটাল ড্রাগ, হজমের ওষুধ বা আইবিএস এর ওষুধ আপনারা কোলোসপাটোলোসপা যেগুলো আমরা দিই এগুলো খাবেন না, এগুলো অলওয়েজ ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। নমস্কার, আশা করি আপনাদের এই ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। আইবিএস এর মতো একটি রোগে আক্রান্ত রোগীদের কিছুটা যদি এই ভিডিওতে উপকার হয়, আমরা আমাদের প্রয়াস সফল মনে করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই একটি নতুন ভিডিওতে আমাদের আবার দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়।